দর্শক, প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে আমাদের দেশের কোর্ট না, কানাডার কোর্টে যখন তাদের এই শুনানি শুরু হয়, প্রথম শুনানিতেই কানাডিয়ান কোর্ট বলে যে তোমাদের কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ নাই, অতএব এইটা আর শোনার যোগ্য নয়, খারিজ। অতএব আমাদের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটাই সঠিক, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস ছিল বলেই আমরা এটা অর্জন করতে পেরেছি, এবং জাতির জন্য একটা গর্বের বিষয় যে আমরা একটা কাজ করতে পারি এবং পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানের অসহযোগ সত্ত্বেও আমরা এই কাজগুলো করতে পারি নিজেদের অর্থে, নিজেদের সামর্থ্যে। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, আমাদের এই সুযোগ পাচ্ছেন প্রশ্ন করার। Yes, Honorable Finance Minister, please. I have a simple and small question to the Chairman Board of NBR through you. What's the size of the black economy in Bangladesh now? Thank you. ব্ল্যাক ইকোনমি তো ইনফ্যাক্ট আমার জানা মতে কিছু নাই, এবং আমরা যেটা বলছি ব্ল্যাক ইকোনমির সাইজটাও তো আমরা এনবিআর ক্যালকুলেট করবে না। এটা হয়তো ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করতে হলে অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারে, এনবিআর এর এই ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করার এখতিয়ার নাই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার বাজেট বক্তৃতায় বলেছেন যে অর্থ বছরের মাঝামাঝি যে আপনি আপনার পলিসি কিছুটা পরিবর্তন করবেন, তার মানে সম্পূর্ণ সারণমূলক। তো আপনি আসলে তখন কি পদক্ষেপ নেবেন, এটা একটা। আর যারা সমালোচনা করেছে, যারা বাজেট নিয়ে, সবাই বলছে যে রিজার্ভ এবং ইনফ্লেশন সংকট আপনি স্বীকার করেছেন, কিন্তু এখান থেকে আমরা কিভাবে বের হব সেটা আপনার বাজেট বক্তৃতায় আর নেই। তো এটা নিয়ে যদি বল। আসুক, সময়টা আসুক, তখন করব। নদীটা আসুক, তখন পার হব। আচ্ছা, মাননীয় মন্ত্রী, সেকেন্ড প্রশ্নটা, আচ্ছা আমি এটা করছি। মাননীয় মন্ত্রী, ওনার সেকেন্ড প্রশ্নের সঙ্গে আসলে আমার প্রশ্নটা। আমার নাম জেমুন্নেসা আলো, আমি বিজনেস স্ট্যান্ডার্ডে। তো আমার কলিগের প্রশ্নটা ছিল আসলে রিজার্ভ নিয়ে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। আপনারা বাজেট বক্তৃতায় দিয়েছেন, ডকুমেন্টে দিয়েছেন যে রিজার্ভ এই ফিসক্যাল ইয়ারে $32 বিলিয়ন হবে। এই মুহূর্তে আমাদের রিজার্ভ আছে $18.6 বিলিয়ন, অর্থাৎ এক বছরে আমরা 13 বিলিয়নের বেশি রিজার্ভ বাড়াবো। তো এটা বাড়াতে পারবেন শুধু ক্রলিং পেগের কারণে, আপনি বলেছেন। তো ক্রলিং পেগের কারণে যদি এক বছরে 13 বিলিয়ন বাড়ানো যায়, তাহলে এত দেরিতে কেন ক্রলিং পেগটা করা হলো? ধন্যবাদ। ধন্যবাদ জেবুন্নেসা, আপনার খুব ইন্টারেস্টিং প্রশ্নের জন্য। শুধুমাত্র কলিং পেগের কারণে কিন্তু কেউ বলেনি যে কলিং পেগের কারণে $13 বিলিয়ন বেড়ে যাবে। আপনারা মনে হয় শুনেছেন, অতি সম্প্রতি আমাদের সংসদে অফশোর ব্যাংকিং আইনটিও পাশ হয়েছে, যেখানে অফশোর ব্যাংকিং আইনের মাধ্যমে অফশোর ব্যাংকে বিদেশ থেকে ফরেন কারেন্সি রাখা যাবে, ডিপোজিটেও রাখা যাবে, এবং খুব অ্যাট্রাকটিভ ডিপোজিট রেটের কথা সেখানে দেওয়া আছে। অফশোর ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু যথেষ্ট ফরেন কারেন্সি বাংলাদেশ এক্সপেক্ট করছে, এবং ইতিমধ্যে বেশ কিছু ব্যাংকের মাধ্যমে অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে, ডিপোজিটও খোলা হচ্ছে। এক্সাক্ট অ্যামাউন্ট কত হয়েছে সেটা গতকাল পর্যন্ত আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু যথেষ্ট ফরেন কারেন্সি আসছে, এবং এর মাধ্যমে আমাদের যারা অনিবাসী বাংলাদেশি আছেন তারাও খুলতে পারবেন, বিদেশিরাও খুলতে পারবেন, এবং সেই অফশোর ব্যাংকের অ্যাকাউন্টগুলোর মধ্যে এবং তার যে ইন্টারেস্টগুলো হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ শুল্কমুক্ত, সেখানে কোনো ট্যাক্সও নেই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমার নাম গোলাম সামদানি, আমি সারা বাংলা .net-এ কাজ করি। আমার প্রশ্ন, প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের বিষয়ে আসলে ওইভাবে কিছুই বলা নেই, আমার এক সহকর্মী এটা বলেছেন। তো আমি এর সাথে একমত পোষণ করে বলছি, প্রস্তাবিত বাজেটে তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট কর 2.5% কমানোর প্রস্তাব করা হয়েছে।
এতে করে তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট করের ব্যবধান 5% নেমে আসতেছে, অথচ একসময় তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কর্পোরেট কোম্পানির কর ছিল 10%, করের ব্যবধান ছিল। দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত কোম্পানিগুলো এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে দাবি জানিয়ে আসছিল যে তালিকাভুক্ত কোম্পানির কর কমানোর জন্য, কিন্তু আমরা প্রস্তাবিত বাজেটে দেখলাম তালিকাভুক্ত কোম্পানির কর না কমিয়ে তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট কর 2.5% কমানোর প্রস্তাব করা হয়েছে। তো এতে করে আপনারা জানেন দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেট অত্যন্ত বাজে অবস্থায় আছে, দরপতন হচ্ছে, এবং বিনিয়োগকারী আশা করেছিল বাজেটে শেয়ার বাজারের জন্য কিছু সুখবর থাকবে, কিন্তু আমরা দেখলাম তো সুখবর তো নাই, আরো উল্টা দুঃসংবাদ বয়ে আনছে। এই বিষয়ে কিছু বলবেন কিনা? আসলে এটা মনে হয় একটি, আমি জানি না ঠিক কতটুকু শেয়ার বাজারের জন্য বা ক্যাপিটাল মার্কেটের জন্য ইফেক্টিভ টুলস অনলি ডিউটি রেট কমিয়ে রাখা। কারণ ডিউটি রেট দীর্ঘদিন কমিয়ে রাখা ছিল, তাতে করে কি ক্যাপিটাল মার্কেট আমাদের খুব বেশি ফুলে ফেঁপে খুব বেশি ভালো একটা অবস্থা ছিল। অনেক ধরনের কর ইনসেন্টিভ দেওয়া ছিল, তাতে তার রেজাল্ট কি আমরা খুব বেশি ভালো দেখতে পেয়েছি ক্যাপিটাল মার্কেটে, নাকি ক্যাপিটাল মার্কেটের সমস্যা অন্য কোথাও, বা ক্যাপিটাল মার্কেটের সমস্যা আসলে কি চিহ্নিত করা হয়েছে কিনা? আপনারা সবসময় মনে করছেন যে এই শুধু বুঝি কর ছাড়ি ক্যাপিটাল মার্কেটের একটি ভালো জায়গা ক্যাপিটাল মার্কেট গ্রো করার। কর ছাড়ের এই চর্চা তো দীর্ঘ সময় ধরে ছিল। এখন যেটি হয়েছে যে আমাকে রেভিনিউ জেনারেট করতে হবে। কর ছাড়ের যে জায়গাটাই, সেই জায়গাটি আমরা আস্তে আস্তে একটু কমিয়ে আনার প্রচেষ্টার মধ্যে আছি এবং আসতে হবে। উন্নত দেশ করতে চাই, পদ্মা সেতুর কথাই বললেন, পদ্মা সেতু করতে চাই, তাহলে আমাকে তো রেভিনিউ জেনারেট করতে হবে। সেই জন্য আমাদের একটা প্রক্রিয়া, বিভিন্ন জায়গায় কর ছাড়ের জায়গাটাকে একটু কমিয়ে আনা। এবং আমাদের যেটি এমনি আপনারা খেয়াল করেছেন হয়তো যে অনেক জায়গায় কিন্তু আমরা এখন কর ছাড়ের এই অব্যাহতির প্র্যাকটিসটা আমরা আস্তে আস্তে সংকুচিত করছি। এখানেও 5% গ্যাপ যেটা দেওয়া আছে, সেই 5% গ্যাপ দেওয়ার পরে কিন্তু 20%-এ কর্পোরেট ট্যাক্স এসে দাঁড়িয়েছে। 20%-এর নিচে একেবারে 15% যদি কর্পোরেট ট্যাক্স করা হয়, তাহলে তো আমাদের রেভিনিউ জেনারেট করবে না। 15% পর্যন্ত তো কর্পোরেট ট্যাক্স মনে হয় আমাদের রাষ্ট্র এখনো সেই অবস্থায় আসেনি। সেই জন্য আমরা যেহেতু নন লিস্টেড কোম্পানিরও রেট কমাতে হয়েছে, লিস্টে তো তার সাথে রেট কমাতে হয়েছে, কিন্তু কমায় একেবারে তো এমন অবস্থায় যেতে পারছি না যে আমাদের রেভিনিউ কালেকশনের উপর বিরাট হুমকি হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় অর্থমন্ত্রী, আমার নাম কাজী আজিজুল ইসলাম, আমি একাত্তর টেলিভিশনে কাজ করি। আমি দেখছি আপনি অর্থনীতির শিক্ষক, আপনি ডিপ্লোমেট ছিলেন, আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড একটা বাজেট আশা করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে পরিবর্তিত সময় আপনাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। আমি গাণিতিকভাবে হিসেব করে দেখলাম বাংলাদেশের বাজেট বেড়েছে এবার মাত্র 4.67%, যেটা আমাদের সরকারের ঘোষিত ইনফ্লেশনের চেয়ে অর্ধেকের কম। মানে হচ্ছে ইনফ্লেশন কম, আপনার যে জিডিপি টার্গেট করেছেন সেই জিডিপি গ্রোথ টার্গেটের চেয়ে কম। সারা দুনিয়াতেই ইনফ্লেশন হচ্ছে পলিটিশিয়ানের শত্রু। আপনারা দেখেছেন যে গত আপনাদের সরকারের অর্থায়নে চলা গবেষণা প্রতিষ্ঠান BIDS বলছে যে সরকারের ঘোষিত যে ইনফ্লেশন সেটা 9, আসলে তা না, এটা আমাদের জরিপে এসেছে 15%। তা আমি ধরলাম যে আগের গত 2-3 বছরের কথা ধরেই গত 2 বছরে বাংলাদেশের মানে টাকার অবমূল্যায়ন হয়েছে 37.3%। মানে আমাদের যদি টাকায় আমার অর্থনীতিকে আমি মাপি, তাহলে কি আমার অর্থনীতি ছোট হয়ে গেছে। মানুষ গত 3 বছরে যদি আপনি দাবি করেন 9% বা 9.5%, BIDS বলছে সেটা 15%, এই 15% ইনফ্লেশন বয়ে বয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ দরিদ্র হয়ে গেছে। মানে বাংলাদেশের মানুষকে যদি অর্থনৈতিক ইউনিট হিসেবে ধরি, তাহলে মানুষগুলো ছোট হয়ে গেছে অর্থনৈতিকভাবে। এই যে বাজেট ছোট হয়ে যাওয়া, অর্থনীতি ছোট হয়ে যাওয়া, একদিকে দেশের অর্থনীতি ছোট হয়ে গেছে, একদিকে মানুষ ছোট হয়ে গেছে অর্থনৈতিক মানুষ হিসাবে। এই যে ছোট হয়ে যাওয়া দেশের অর্থনীতির আকার, ছোট হয়ে যাওয়া মানুষকে কবে বড় করতে পারবেন আপনারা কি কোনো আমাদেরকে আশ্বাস দিতে পারবেন যে এই সময়ে আসলে আবার আমরা ব্যাকট্রেক করব? ধন্যবাদ।
হ্যালো, আসলে আমি লোভ সামলাতে পারছিলাম না আপনার যে প্রশ্নটি করেছিলেন। অর্থনীতির আকার ছোট হয়ে গিয়েছে, এই কথাটা আমার মনে হয় সরকারের কট্টর সমালোচকেরাও বলবেন না। অর্থনীতি রিট্র্যাক্ট যখন করে, রিসেশন যখন হয়, তখন হচ্ছে অর্থনীতির আকারটা ছোট হয়। আর যখন প্রবৃদ্ধি হয়, গ্রোথ হয়, তখন সেই গ্রোথের সাথে কিছুটা ইনফ্লেশন হয়। ইনফ্লেশন আমাদের কিন্তু সার্বিকভাবে সম্পূর্ণ ইনফ্লেশনটা কিন্তু আমাদের জন্য সমস্যা না। সমস্যাটা হচ্ছে ফুড প্রাইস ইনফ্লেশন, যেটা জীবনযাত্রার সাথে সম্পর্কিত। সেটা জ্বালানি যে মূল্য জীবনযাত্রার সাথে সম্পর্কিত সরাসরি যেগুলো ইনফ্লেশন, সেগুলো হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। সেগুলোর জন্য অলরেডি আপনারা জানেন যে সামাজিক যেই সোশ্যাল সেফটি নেট, সেটা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। তাই দর্শক, প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন অর্থমন্ত্রী, আমরা এতক্ষণ সেখানে যুক্ত ছিলাম। দর্শক, প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী, আমরা আবারও যুক্ত হব সেই অনুষ্ঠানে। দ্বিতীয়টা হলো আপনার আইটিএস এর একটু দাঁড়ান, একটা ট্যাকল করি, একটার উত্তর দেই। ব্যবসায়ী যে তাদের যে সংগঠন, তারা কিন্তু এরকম কিছু বলে নাই। আপনি দয়া করে তাদের মন্তব্যটা এই ঢাকা চেম্বার অফ কমার্স এবং এফবিসিসিআই এগুলো একটু দয়া করে পড়ে আসবেন। স্যার, আমরা কালকে বিজিএমই এবং বিটিএমএর সাথে কথা বলছি, তারা মিডিয়াতে কোনো রিঅ্যাকশন দেয়নি শুধু এই একটা কারণে, কারণ তারা জানে যে এফবিসিসিআই তো দিয়েছে, আমি নিজে দেখেছি, এবং ঢাকা চেম্বার অফ কমার্সও দিয়েছে, তো সেগুলো খবরও রাখেন না। স্যার, আইটি এনাবল সার্ভিসের ক্ষেত্রে এবার যেটা ক্যাশলেসের শর্ত দেওয়া হয়েছে স্যার, তাদের এই যে 3 বছরের অব্যাহতি সুবিধা এটা পেতে হলে তাদেরকে শতভাগ ক্যাশলেস হতে হবে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে স্যার এই মুহূর্তে কি কোনো কোম্পানি শতভাগ ক্যাশলেস হতে পারবে কিনা, বা গত বছর যে ক্যাশলেসের শর্ত দিয়ে যাদেরকে 2.5% কর অব্যাহতি দেওয়া হয়েছে, এটা কি স্যার কেউ নিতে পারছে কিনা, এটা আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তাদেরকে শুধু বলা হচ্ছে যে ইকোনমিক জোন বা এক্সপোর্ট প্রসেসিং জোন যেখানে আছে সেখানে তোমরা বিনিয়োগ করো। তার সুবিধা হলো যে ওইখানে সরকার দায়িত্ব নিচ্ছে, তাদেরকে সময় মতো এই বিদ্যুৎ এবং অন্যান্য যে সকল সুবিধা দরকার সেগুলো দিচ্ছে। আরেকটি আছে যে ওই সকল এলাকাতে সব টাইপের একটা কাস্টমসের সুবিধা আছে, ট্যাক্সেশনের যে সকল সমস্যা আছে সেগুলো অনেক সহজ। সেখানে আপনার বোধহয় একটা প্রশ্ন হতে পারে যে ওইখানে কি যথেষ্ট পরিমাণে জায়গা আছে কিনা। এখন পর্যন্ত সেখানে বহু জায়গা, ওইখানে এখনো পর্যন্ত বহু আছে, অনেক জায়গায় ওখানে খালি আছে। আর একটা আপনি কি বললেন যে বাঘে খায় কুমিরে ধরে, এরকম একটা কিছু, এটার মানে আমি ঠিক বুঝলাম না। কারণ দেশের অর্থনীতি, আপনারাই বললেন যে অর্থনীতির সক্ষমতার শক্তি হলো প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরকে সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা বা ট্যাক্সেশনের সুবিধা দেয়, সেই সুবিধাগুলো নিয়েই তাকে উঠতে হয়। আমি আপনাদের দৃষ্টি দুটো জায়গাতে আনতে চাই। মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন যে আমরা ধারাবাহিকভাবে চাহিদা কমানো এবং সরবরাহ বাড়াবার চেষ্টা করছি। যদি চাহিদা কমে এবং সরবরাহ বাড়ে তাহলে দুটো মিলে জিনিসপত্রের দাম কমবে, অন্যান্য ট্যাক্স ইত্যাদি যেগুলো আছে সেগুলোর কথা আমি বলছি না। আরেকটি হলো, দেখেন ওনার বক্তৃতা যেটা ছাপিয়ে বিলি করা হয়েছে তার 178 পৃষ্ঠায় উনি যে সকল সরকারের আয় হবে, সরকারের ব্যয় হবে, এর জিডিপির অংশ হিসাবে এই জিনিসটাকে উনি ওখানে প্রকাশ করেছেন। এটার দিকে আপনারা কেউ কিছু বলছেন না। এটা দেখলে মনে হয় এটা অত্যন্ত সুবিবেচিত ভারসাম্যপূর্ণ বাজেট, যেখানে প্রবৃদ্ধিকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে যাতে প্রবৃদ্ধি বাড়ে এবং অর্থনীতির অন্যান্য যে দিক আছে সেগুলো যাতে আরো সুসংগত, আরো শক্তিসমর্থ হয় সেদিকে নজর রাখা হয়েছে। এর ভিতরে সবার যে প্রশ্ন আছে যে এক বাজারে যে একটা জিনিস কিনবে, যে বাজার থেকে একটা বিশেষ ধরনের ফল কিনবে অথবা একটা বিশেষ সবজি কিনবে, তার দাম মাননীয় অর্থমন্ত্রী সেই দাম হিসাব করে বলেন নাই যে এই জিনিসে এত দাম হবে, ওই জিনিসে এত দাম হবে, এটা উনি বলেননি। উনি
বাজেটের সার্বিক যে আকার এবং সার্বিক যে দিক নির্দেশনা সেটা এখানে অত্যন্ত স্পষ্ট আছে। আমি এটার দিকে লক্ষ্য করছি, এই জন্য আমার মনে পড়ে না যে দীর্ঘদিন আমি বাজেট বা অর্থ পরিচালনার সাথে সম্পর্ক ছিলাম, কখনো এত সুস্পষ্টভাবে বাজেটের সার্বিক কাঠামো বক্তৃতাতে উপস্থাপন করা হয়েছে। এইটা হলো তার ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির একটা বড় উদাহরণ এবং বড় প্রমাণ। এবং সেদিক যদি দেখেন আপনারা, তাহলে দেখবেন বাকি সব কিছুর উত্তরের ভিতরে আছে। এই জিনিসগুলো যদি করা হয় তাহলে বাকি জিনিসগুলো এর সাথে সাথে করতে হবে। ধন্যবাদ। মাননীয় আমি মাঝার মাহবুব, আমি এখন টিভিতে কাজ করি। আমার একটা প্রশ্ন ছিল যে বাণিজ্য প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে বলেছেন এবারের বাজেটে এমন কিছু রাখা হয়নি যে বাজার অস্থির হবে। তার মানে বলতেই পারে যে সাধারণ মানুষ স্বস্তিতে থাকবে, হয়তো নিত্যপণ্যের দাম খুব একটা বেশি বাড়বে না। তাহলে এই আজকের এই আলোচনায় সবাই তো একমত হয়েছে যে রাষ্ট্র যদি ঋণ নেয় সেটা খুব বেশি একটা ভয়াবহ কিছু না বা দুশ্চিন্তার কারণ না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র যদি ঋণগ্রস্ত। দর্শক, বিকেলের সংবাদের সময় হলো আরও একটা বিরতি। ফিরছি আরও খবর নিয়ে নিউজ 24-এর সাথে। দর্শক, আমরা আবারও যুক্ত হব সংবাদ সম্মেলনে। প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নেওয়া হবে, তো অতএব এখানে উনি ব্যক্তিগতভাবে কিছু করেন নাই। আমাদের প্রশ্নগুলো তো অনেক বিস্তৃত ছিল, আর যদি কিছু থাকে মনে করে দিলে আমি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা, এই যে আরেকটা হলো যে আমি আপনাদের দৃষ্টি এনেছিলাম যে বাজেটের যে বক্তব্য এবং সরকার যে সকল নেয়, প্রত্যেক লোক বা প্রত্যেক গোষ্ঠীর স্বার্থ সেখানে রক্ষা হয় না। সার্বিকভাবে জনগণের স্বার্থ রক্ষা হয়েছে কিনা সেইটা বড় জিনিস। এবং সার্বিকভাবে যেটা আছে সে হলো, যেটা আমাদের শিক্ষামন্ত্রীও ব্যাখ্যা করে বলেছেন, যে আমাদের প্রবৃত্তিটা যখন থাকে, আমাদের মূল্যস্ফীতি যাতে নিয়ন্ত্রণে থাকে। মূল্যস্ফীতিটা দেখবেন যে মূল্যস্ফীতিটা কিন্তু স্টেবল এবং নিচের দিকে, এবং এটা মাঝে মাঝে উপরে উঠবে বা নামবে ইত্যাদি, কোনো একটা জায়গায় যে এটা থামবে, এবং সেই দিকে নজর আছে। এবং সেই জন্যই বাজেটে তেমন অতিরিক্ত খরচ কথা করা হয়নি। আপনাদের মধ্যে যদি কেউ থাকেন যে বলবেন যে বাজেট আরও সংকোচন করা উচিত ছিল, আপনারা বলতে পারেন যে বাজেটটা বড় বেশি হয়ে গেছে, আরও সংকোচন হলে দেশের উপকার হতো। আমার মনে হয় না আপনাদের ভিতর কেউ আছেন যেটা সেই তথ্যে বিশ্বাস করেন। অনেক হয়তো সেই তথ্যে বিশ্বাস করে বলে, কিন্তু সেই তথ্য বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনা করা যায় না, জনগণের বিশ্বাস রাখা যায় না। মাননীয় অর্থমন্ত্রী, আমি গোলাম কাদির রবু, আমি এটিএন নিউজ থেকে বলছি। যে মাননীয় অর্থমন্ত্রী, এই বাজেট নিয়ে আসলে অনেক সমালোচনা করা যাবে এবং অনেক সমালোচনা হয়েছে। তবে একটি ব্যাপারে আপনি আসলে সত্যি প্রশংসার যোগ্য। এই 82 বছর বয়সে আপনি যে সাহস দেখিয়েছেন যে 36 বছর পর এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির যে সুবিধাটা ছিল সেটি আপনি তুলে দিয়েছেন, এবং এজন্য সত্যি আপনি প্রশংসার যোগ্য এবং আপনাকে প্রশংসা করতেই হয়। কিন্তু আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি বাজেটে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা তুলে দিয়েছেন সত্য, কিন্তু সেটি কিন্তু আইনে এখনো রয়েই গেছে। কারণ হ্যাঁ, অবশ্যই আইনে আছে, তো এটা তো আইন পরিবর্তন করতে পারে, সেটাও বলা আছে বক্তৃতায়, সেটাও বলা আছে। সেটা আপনি কবে কখন করবেন সেই ব্যাপারে না, কবে কখন করবেন এরকম হয় নাকি? আপনি দাঁড়িয়ে প্রশ্ন করলে আপনি কবে করবেন, এইটা এরকম হয় না। এই আইনটা সংশোধন করতে হবে। হ্যাঁ, বলেছি তো করার জন্য। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু আমাকে একটা জিনিস বলতেই হবে, এবার লাস্টের প্রশ্নটা এটা ভালো প্রশ্ন ছিল, সিরিয়াস প্রশ্ন, কিন্তু আমি দেখলাম বেশিরভাগই হলো খুবই ইম্যাচিওর, পড়েন নাই। এই যে বইটা দিয়েছি আমরা, বইটাও পড়েন নাই। বক্তৃতাটা ওই বোধহয় খবরের কাগজে যেগুলো বের হয় ওগুলো পড়েছেন। আমি খুবই দুঃখিত হলাম আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে, খুবই নিরাশ। তো যাক, দু একজন ভালো প্রশ্ন করেছেন, তো তবুও আমি সবাইকে ধন্যবাদ দিব। আপনারা অনেক ইন্টারেস্ট শো করেছেন, কিন্তু ইন্টারেস্টটা ম্যাচিওর হওয়া দরকার।
লেখাপড়াটা একটু করতে হবে, বইটা দয়া করে পড়বেন। তো সবাইকে ধন্যবাদ। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, দর্শক, প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন অর্থমন্ত্রী। আমরা সেখানেই সরাসরি যুক্ত ছিলাম।